তো যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, আগের দিন আমরা আলোচনা করেছি যে ভারতের মানে যে প্রাকৃতিক পার্বত্য অঞ্চল আলোচনা করেছি। তারপর বিভিন্ন হিমবাহ সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন তোমার যে গিরিপথ, উপত্যকা, ভ্যালি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর আমাদের যে পর্বত্য অঞ্চল রয়েছে তার গুরুত্বটা কি আমরা ডিসকাশন করেছিলাম। এবার আমরা তারপরে আলোচনা করব উত্তর পূর্বের উচ্চভূমি। মানে আমাদের যে উত্তর পূর্ব মানে নর্থ ইস্টের যে জায়গাগুলো রয়েছে, নর্থ ইস্টের রাজ্যের মধ্যে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা যে রাজ্যগুলো রয়েছে, সেই সব রাজ্যে বিভিন্ন পর্বত এবং মালভূমি গঠিত রয়েছে। তাদেরকে নিয়ে অংশ যে ওটা, সেটাকে আমরা বলবো উত্তর পূর্বের উচ্চভূমি। মানে নর্থ ইস্টে যে বিভিন্ন উচ্চভূমি ফরমেশন হয়েছে। ওকে, তো এর মধ্যে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। প্রথম কথা, যেটাকে আমরা হচ্ছে পূর্বাঞ্চল বলছি, আর দ্বিতীয়টা হচ্ছে মেঘালয়ের মালভূমি অঞ্চল বলছি। পাশে দেখো আমি একটা ম্যাপ দিয়েছি, যার মধ্যে পূর্বাঞ্চল এবং মেঘালয়ের মালভূমি দুটো জায়গা দেওয়া আছে। এই ইয়েলো কালারটা, এটা পূর্বাঞ্চল অঞ্চল নিয়ে গঠিত। আর বাকি অংশ মেঘালয়ের অঞ্চল, মেঘালয়ের মালভূমি, যার মধ্যে গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়। কোনটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছি, পাশে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে, পাশে দেখো মিজো পাহাড়, ত্রিপুরা পাহাড়, লেথা রেঞ্জ, ল্যামিটর রেঞ্জ, নাগা পাহাড়, পাটকাই পাহাড়, সব কিন্তু যে রয়েছে কোনটা কোন জায়গায় প্রপার দেখো, মানে ম্যাপে আমি মেনশন করে দিয়েছি, তাহলে একটু তোমাদের আইডিয়া হবে। এবার এই পূর্বাঞ্চল কোন অঞ্চলটাকে বলছে? পূর্বাঞ্চল বলছে উত্তর পূর্ব ভারতের যে পার্বত্য অঞ্চল বাদে, পার্বত্য অঞ্চল অংশে মেঘালয় বাদে ভারত এবং মায়ানমার সীমান্ত বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত অনেকগুলো সমান্তরাল পর্বতশ্রেণী আছে, তাদেরকে একসাথে পূর্বাঞ্চল বলে। মানে বুঝতে পারছি, উত্তর পূর্ব ভারতে যেগুলো পার্বত্য অঞ্চল মানে হিমালয়ের যে অঞ্চলগুলো আছে সেগুলো বাদে, মেঘালয় বাদে পার্বত্য অংশে, মেঘালয় বাদে এই যে অংশটা মেঘালয়ের মালভূমি, এই অংশটা বাদে বাকি যে অংশগুলো রয়েছে, যেগুলো ভারত আর মায়ানমার, ভারত রয়েছে পাশে দেখো, মায়ানমার রয়েছে, তার সীমান্ত বরাবর প্রায় প্যারালালি সমান্তরালে এগুলো যাচ্ছে, এগুলোকে একসাথে বলা হচ্ছে পূর্বাঞ্চল। এগুলো দেখো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। একদম উপরে দেখো অরুণাচল প্রদেশে রয়েছে, এপাশে দেখো তার নিচে দেখো নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, এই রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। এবার এগুলো হচ্ছে মায়ানমারের সীমা পর্যন্ত পুরো বিস্তৃত হয়ে গেছে। এর মধ্যে কোন কোন পাহাড়গুলো রয়েছে তার পাশে দেখো তার নামগুলো মেনশন করা আছে, আর নিচে দেখো উপরে তাদের কয়েকটা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোর লোকেশনও মেনশন করা আছে। প্রথমত দেখো পাটকাই বুম, পাটকাই বুম এই যে দেখতে পাচ্ছ দেখো, পাটকাই পাহাড়, এখানে পাটকাই বুম। তারপরে নাগা পাহাড় দেখো, তার নিচেই পাটকাই বুম। তারপরে দেখো এই যে নিচে নাগা পাহাড়, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নাগা পাহাড়, পাটকাই বুম। কোহিমা পাহাড় রয়েছে, কোহিমা মানে যেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখানে আমাদের যেই কোহিমা থেকে আমাদের আজাদ ফৌজ এন্টার করেছিল, সে কোহিমা পাহাড়। তারপর হচ্ছে আমাদের বরাইল পর্বত শ্রেণী রয়েছে, মণিপুর পাহাড় রয়েছে, মিজো পাহাড় এই যে দেখতে পাচ্ছ মিজো পাহাড় রয়েছে, ত্রিপুরা পাহাড় এই যে ত্রিপুরা পাহাড় রয়েছে, আরাকানোয়া, এগুলো সব রয়েছে। এগুলো সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পাহাড় যেগুলো এর মধ্যে রয়েছে। আরো রয়েছে যেগুলো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় রেঞ্জ, মানে এই যে পর্বতগুলো রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গগুলোকে রেঞ্জ বলা হয়, সেই জন্য কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট রেঞ্জও বলা হয়েছে। এবার এবার আসবে ডাইরেক্ট প্রশ্ন, যেগুলো ডাইরেক্ট সরাসরি কোশ্চেনের মধ্যে আসবে, যে মায়ানমার আর অরুণাচল প্রদেশের মধ্যে সীমা নির্ধারণ করেছে কোন পাহাড়? দেখো পাটকাই বুম বা পাটকাই পাহাড়, পাটকাই বুম এই যে পাটকাই পাহাড়টা একদম উপরে যে অংশটা দেখতে পাচ্ছ, পাটকাই বুম, এটা দেখো মায়ানমার এদিকে রয়েছে আর এদিকে রয়েছে অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের বাঁ দিক মানে এই পাটকাই বুমের বাঁ দিক যেটা রয়েছে, বা তোমরা যদি উপর দিক থেকে দেখো তাহলে এটা লেফট সাইড যদি হয় তাহলে ইন্ডিয়া, রাইট সাইড যদি হয় মায়ানমার। সেই জন্য ইন্ডিয়া আর অরুণাচল প্রদেশ ডিসাইডেড হয়েছে পাটকাইবুম, বা মায়ানমার অরুণাচল প্রদেশ সীমা নির্ধারণ করছে পাটকাইবুম। নাগাল্যান্ডে নাগা পাহাড় আর কোহিমা পাহাড় রয়েছে, দেখো নাগাল্যান্ডে রয়েছে নাগা পাহাড় আর কোহিমা পাহাড়, এই যে নাগা পাহাড় তার নিচেই এই জায়গায় রয়েছে কোহিমা পাহাড়, এখানে আর মেনশন করা নেই। এগুলো কি করছে, ভারত মায়ানমারের সীমায় অবস্থিত। এটাও দেখো মায়ানমার আর ইন্ডিয়ার সীমা নির্ধারণ করছে। তারপরে দেখো মণিপুরে আমরা বিখ্যাত লোকটাক হ্রদ, এটা আমরা জানি পৃথিবীর একমাত্র মানে জল ভাসমান ভাসমান হেরিটেজ সাইট এবং জাতীয় উদ্যান রয়েছে, এবং এটা পৃথিবীতে অবস্থিত একমাত্র ভাসমান হ্রদ এবং ন্যাশনাল পার্ক, মণিপুরের লোকটাক হ্রদ। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। মণিপুরে যে ইম্ফল ভ্যালি বা ইম্ফল উপত্যকায় রয়েছে, সেখানে এই লোকটাক হ্রদ সৌন্দর্যের জন্য বিখ্যাত, যারা নর্থ ইস্টে ঘুরতে যায় লোকটাক হ্রদ দেখতে যায়। এবার এখানে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কি, সেটা হচ্ছে দাফা বুম। এই যে দাফা বুম এই যেখানে দেখতে পাচ্ছি দাফা বুম রয়েছে, তো সেই দাফা বুমটা হচ্ছে
আমাদের মিসমি পাহাড়, অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে মিসমি পাহাড়। সেই মিসমি পাহাড়ের দাফাদুম শৃঙ্গটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো প্রত্যেকটাই ডাইরেক্ট এমসিকিউ, ডাইরেক্ট কোশ্চেন আসবে। এই উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি, যেটা নাগা পাহাড়, মানে নাগাল্যান্ডে অবস্থিত নাগা পাহাড়, তার সর্বোচ্চ শৃঙ্গ সারামতি, যেটা নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপাফু, যেটা হচ্ছে নাগাল্যান্ডে অবস্থিত কোহিমা পাহাড়, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপাফু। এছাড়া ত্রিপুরায় অবস্থিত জাম্পুই পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বোতলিং সিপ, সেটা হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। লুসাই পাহাড় অবস্থিত মিজোরামে, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নীল পাহাড়, যেটাকে ফাওয়াইং পুং বলা হচ্ছে, বিভিন্ন নামে বলা হয়। আর মণিপুরের পার্বত্য অঞ্চলে অবস্থিত মাউন্ট ইসো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ। কয়েকটা কোশ্চেন ভীষণ পড়ে, যেমন মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মিসমি পাহাড়ের যে দাফাবু, এটা, এই দুটো প্রশ্ন মানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে যেগুলো পড়ার মধ্যে পড়ে। ঠিক আছে, মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ আর উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, বাকিগুলো যে পড়ে না সেরকম না, পড়ে, কিন্তু এই দুটো সব থেকে বেশি কোশ্চেন এক্সামে এসেছে। এবার তারপরে মেঘালয়ের মালভূমি। মেঘালয়ের মালভূমি মূলত মেঘালয় রাজ্যে এবং বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত। ব্রহ্মপুত্র যে ভ্যালি, মানে ব্রহ্মপুত্র নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা, মানে এইগুলো যেহেতু পার্বত্য অঞ্চল, তাই দুদিকে পাহাড় রয়েছে, ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, তাহলে সেই যে মাঝখানের অঞ্চল, সেটা ব্রহ্মপুত্র উপত্যকা, মানে ব্রহ্মপুত্র নদীর যে আশেপাশের অঞ্চলগুলো, যেগুলো যেসব জায়গায় ব্রহ্মপুত্রের নদীর পলি পড়ে মানে আমাদের হচ্ছে উর্বর জমি তৈরি হয়েছে, সেগুলোকে ব্রহ্মপুত্র ভ্যালি বলছে। তার মধ্যে বিভিন্ন পাহাড় রয়েছে, গারো পাহাড় রয়েছে, খাসি পাহাড়, জয়ন্তিয়া, মিকির, এইসব পাহাড় রয়েছে, যেগুলো নিয়ে মেঘালয় মালভূমি গঠিত। এবার এই মেঘালয় মালভূমি এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কেন বলা হয়েছে? এটা হচ্ছে, মেঘালয় মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের, আমাদের যে ডেকান প্লেটু যেটা রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি, তার বিচ্ছিন্ন অংশ। এবার ভূ আন্দোলন জনিত চ্যুতির ফলে এই মানে মানে আমাদের ভূমিকম্প হয়েছে, তার ফলে কি হয়েছে, সেখান থেকে তারপরে এইটা কি হয়, এক জায়গা থেকে শিফট করেছে। এই জন্য এটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। ব্যবচ্ছিন্ন মালভূমি এটাই বলা হয় যখন কোনো মালভূমি থেকে একটা অংশ বেরিয়ে অন্য একটা জায়গায় মালভূমি সৃষ্টি করে, তখন সেটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। তাহলে এটা মনে রাখবে, এই যে মালভূমি, যেটা আমাদের মেঘালয় মালভূমি, এটা কিন্তু এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। এবার বলা হয় অতীতে ভূ আলোড়নের ফলে ছোটনাগপুর মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে এটা প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এবার গারো রাজমহল গ্যাপ দ্বারা উপদ্বীপীয় মালভূমি থেকে এটা পৃথক করা হয়েছে। উপদ্বীপ মানে যে উপদ্বীপ রয়েছে, সেই মালভূমির সঙ্গে মেঘালয় মালভূমিকে মানে ডিফারেন্সিয়েট করছে গ্যাপ ও গারো রাজমহল গ্যাপ। গ্যাপ মানে হয় দুটো পাহাড় থাকে, তার মাঝখানের যে অংশ, সেগুলোকে গ্যাপ বলা হয়। সে আমরা কিছু গ্যাপ পড়েছিলাম, ভোরঘাট গ্যাপ, ঠিক আছে, এই ধরনের গ্যাপ গুলো হয়, যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়কে পৃথক করার জন্য গ্যাপ হয়। বা অনেক সময় কি হয়, কমিউনিকেশন, মানে একটা পাহাড়ের এদিক থেকে ওদিক তো যাওয়া সম্ভব হয় না, সেই কারণে এগুলো কি হয়, ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হয়। যদি গ্যাপ না থাকে, তখন পাহাড়ের এদিক থেকে ওদিক খনন করে বা এদিক থেকে এদিক পুরো ড্রিলিং এর মতো করে এদিক থেকে ওদিক ট্রান্সপোর্টেশন বা যাওয়া যাওয়া আসা করা হয়। থাকলে ভালো, না থাকলে আমরা তো সব পাহাড় ভাঙতে আমরা উস্তাদ, ভারতের মানে সব দেশই মোটামুটি এগুলো উস্তাদ রয়েছে। এবার গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, দা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নকরেক। প্রচুরবার পরীক্ষায় পড়ে যে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হচ্ছে নকরেক। ভীষণ 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 ভাইটাল প্রশ্ন, পরীক্ষায় পড়ে। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লুমসিলং, এটা খুব বেশি পড়ে না, যেটা মেঘালয়ের সর্বোচ্চ মানে সর্বোচ্চ শৃঙ্গ এবং মেঘালয়ের রাজধানী, যেটা শিলং আমরা জানি মেঘালয়ের রাজধানী রয়েছে। এটা খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক প্রচুরবার পরীক্ষায় এসেছে। পূর্বে রয়েছে জয়ন্তিয়া পাহাড়। শিলংয়ের দক্ষিণে অবস্থিত রয়েছে চেরা মালভূমি, যেটি একটি চুনা পাথর দ্বারা গঠিত। এর মধ্যে রয়েছে মৌসিমাই গুহা, যেটা হচ্ছে এখানকার বৃহত্তম গুহা। আর গাঢ় পাহাড়ে রয়েছে সিজু গুহা। পরীক্ষায় পড়ে যে সিজু গুহা কোন পাহাড়ে অবস্থিত, অপশনে থাকবে গাঢ় পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়, এরকম কিন্তু পরীক্ষায় থাকবে, তো সেভাবে কেয়ারফুলি কিন্তু উত্তর করবে। ঠিক আছে? আর অবশ্যই এখানে মেঘালয়ে অবস্থিত মৌসিনরাম আমরা প্রত্যেকেই জানি, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই জায়গায় ধাক্কা খেয়ে মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে হয়। কিন্তু এর উত্তর ঢালে থেকে শিলং, সেই জন্য সেটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। মানে আমরা জানি সেই এই ধরনের শৈলক্ষে বৃষ্টিপাত আমরা জানি, এরকম পাহাড় থাকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে, ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর যেই দিকে ধাক্কা খায় সেটাকে অনুপাত ঢাট বলে।
শিখরে উপর দিকে উঠে এখানে মেঘ ফরমেশন করে যেই দিকে ধাক্কা খেয়েছে সেই দিকে বৃষ্টি হয়। কিন্তু আরেকটু তারপর সেই মেঘটা গিয়ে একটু দূরে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু এই পাহাড়ের যে অপোজিট দিকে যে প্রতিবাদ ঢাল সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হয় না, যেটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। যেরকম মৌসিনরাম এই অনুবাদ ঢালে অবস্থিত, সেই জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু শিলং তার অপোজিট দিকে অবস্থিত বলে সেভাবে বৃষ্টিপাত হয় না। সেমভাবে পশ্চিমঘাট পর্বত রয়েছে, তার এই দিকে রয়েছে মুম্বাই, আর উল্টো দিকে রয়েছে আমাদের আমাদের হচ্ছে কি বলে, নামটা ভুলে গেলাম। আহ, এই দিকটায় মুম্বাই রয়েছে, আর এই দিকটায়, আরে বলো না, নামটা ভুলে যাচ্ছি। মহারাষ্ট্রের এই দিকটায় মুম্বাই থাকে, আর ওই দিকটা, আরে খুব পপুলার নাম, যে প্রচুর যে লোকে যায়। না, এই বাবা মাথায় আসছে না জায়গাটার নাম। হুম, মুম্বাই, পুনে। পুনে, পুনে, একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, পুনে পুনে। তখন থেকে নামটা মনেই আসছে না, মুম্বাই আর পুনে, একদম এক্স্যাক্টলি। তো এইদিকে মুম্বাই থাকে আর এই দিকে থাকে পুনে। তাই জন্য যখন বৃষ্টিপাত, এই জন্য খবরে দেখবে বারবার মুম্বাইতেই হচ্ছে বন্যা হয়, কিন্তু পুনেতে কখনো শুনবে না বন্যা হয়েছে। কিন্তু মুম্বাই আর পুনের ডিস্টেন্স খুব সামান্য, পশ্চিমঘাট পর্বতের মধ্যে গ্যাপ এই দিক থেকে ওই দিকে শুধু মুম্বাই আর পুনে। তাহলে মুম্বাই পড়ে যায় অনুবাদ ঢালে, ওই জন্য বন্যা হয়, আর পুনে পড়ে যায় প্রতিবাদ ঢালে, ওই জন্য বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। আচ্ছা, এটা অবশ্যই একটা জীব বৈচিত্র্য হটস্পট। হটস্পট মানে বুঝতেই পারছি মোবাইলের হটস্পট নয়, এখানে বহু প্রজাতির যে প্রাণী উদ্ভিদ দেখা যায় সেগুলোকে হটস্পট বলা হয়। হুম, জীব বৈচিত্র্যের হটস্পট। এবার আমাদের ডেফিনেটলি উত্তরের সমভূমি অঞ্চল, যে উত্তর ভারতে যে নর্থে যে বিভিন্ন সমভূমি অঞ্চলগুলো গড়ে উঠেছে। এবার সমভূমি অঞ্চল মানে বেসিক্যালি এগুলো নদীর অববাহিকায় গঠিত হবে। ঠিক আছে, কারণ পাহাড় থেকে পলি ক্ষয় করে নদীগুলো কি করে, এই অববাহিকাগুলো সৃষ্টি করে। তাহলে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি, যেটা পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসাম পর্যন্ত বিস্তৃত সমভূমি। আর এই জায়গাতে প্রচুর লোক বসবাস করে। গ্রিন দেখতে পাচ্ছি পুরো এরিয়াটা, উত্তরপ্রদেশ, বিহার এবং বিহারের কিছুটা অংশ, আর পুরো ওয়েস্ট বেঙ্গল। এই জন্য এই জায়গায় প্রচুর লোক বসবাস করে। তাহলে এগুলো কি, গ্রিনটা আমাদের গঙ্গা নদীর সমভূমি। তারপর আমাদের এই যে হালকা যেটা ইয়েলো টাইপের, মানে হালকা ইয়েলো যেটা আছে, সেটা ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। তারপর পুরো যে ইয়েলোটা আছে এটা সিন্ধু নদীর অববাহিকা। আর বাকিটা আমাদের রাজস্থানের সমভূমি, রাজস্থানের যে ডেজার্ট সেটা সমভূমি রয়েছে। তাহলে এইভাবে আমাদের গঠিত হয়েছে। এগুলো কি হয়, পলি মাটি দ্বারা গঠিত হয় বলে উর্বর প্রকৃতির এগুলো হয়ে থাকে। উর্বর প্রকৃতি হওয়ার জন্য এখানকে প্রচুর পরিমাণে চাষবাস করা সম্ভব, এই জন্য এখানে প্রচুর মানুষ বসবাস করে। ঠিক আছে, এই জন্য দেখো যত ভালো জায়গা হোক, সুইজারল্যান্ড, সেসব জায়গায় কি প্রচুর লোক থাকে? থাকতে পারে না, কারণ ঘুরতে যাওয়ার জন্য ভালো, কিন্তু মানে থাকার জন্য। তো এই পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো। দার্জিলিং কেউ ঘুরতে যাওয়ার জন্য যেতে পারে, দুদিন যেতে পারে। ওকে, তো নেক্সট একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি কোন এরিয়াটা। আচ্ছা, এবার হচ্ছে রাজস্থানের সমভূমি সম্পর্কে কিছু কথা। পরে আমাদের আবার রাজস্থানের যে মরুভূমি সেইভাবে এখানে বলা আছে, এখানের কিছু কথা ওখানে রিপিট থাকবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের রাজস্থানের যে সমভূমি বলা আছে, এটা প্রকৃতপক্ষে থর মরুভূমি রয়েছে। এটা আবার মরুভূমি হিসাবেও থর আমাদের একটু পরে আমাদের রয়েছে। এবার এই সমভূমির আঞ্চলিক ভূপ্রকৃতির পার্থক্য অনুযায়ী উপবিভাগ, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বাগর। বাগরটা কি, মরুভূমির পূর্ব দিকে আরাবল্লীর যে আরাবল্লী পর্বত এখানে রাজস্থানে অবস্থিত, আরাবল্লীর পাদদেশকে বলা হয় বাগর। রোহি বলা হয় আরাবল্লীর পশ্চিম দিকে নদী ধৌত, মানে নদী যেগুলো গিয়েছে তার যে উর্বর প্লাবন ভূমি, সেটাকে বলা হয় রোহি। হামদা বলা হয় মরুভূমির বালি এবং প্রস্তরময় অঞ্চলকে হামদা বলা হয়। আর মরুস্থলী, যেটাকে আমরা ওয়েসিস বলে থাকি, সেখানে কি হয়, জল পাওয়া যায়। হামদার পশ্চিমে বালিময় শুষ্ক রুক্ষহীন উদ্ভিদহীন অঞ্চলকে মরুস্থলী বলা হয়। মরুস্থলীতে কি হয়, এখানে কিছু জায়গায় জল পাওয়া যায়, এখানে সব রেস্ট করার জন্য সবাই যায়। এখানকার জল কিভাবে এসেছে, মরুভূমিতে জল কি, জল কি করে এলো, ব্যাপারটা হচ্ছে এখানকার বালিগুলো উড়ে গিয়ে এমন হয়েছে যে নিচের যে ওয়াটার লেভেল পর্যন্ত চলে এসেছে, সেই জন্য সেখানে জল পাওয়া যায়। ঠিক আছে, তো এবার এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলা হয় ধ্রিয়ান, থ্রিয়ান বা ধ্রিয়ান। এটা কি, রাজস্থানে মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। রাজস্থান দেখো যেহেতু কোনো ধরনের
মরুভূমিতে কোনো রকমের গাছপালা নেই, কোনো অবস্ট্রাকশন নেই, তাহলে যখন ঝড় হয় কোনো জায়গার উঁচু যে সমস্ত বালি সেগুলোকে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় ফেলে দেয়। তাহলে যেই জায়গা থেকে উড়িয়ে নিয়ে গেল সেই জায়গায় একটা লো ল্যান্ড মানে নিচু ভূমি সৃষ্টি হলো, আর যেখানে ফেললো সেখানে আবার উঁচু ভূমি তৈরি হলো। মানে ব্যাপারটা কি, তুমি যদি মরুভূমির মাঝখানে কোনো সময় যদি আটকে যাও, তাহলে আটকে যদি যাও, এবার তুমি ভেবে রেখেছো ওই দিকে একটা উঁচু বালিয়াড়ি আছে, আমি ওই দিকে যাবো পরের দিন সকালে। এবার রাত্রেবেলা প্রচুর মানে মানে কি বলবো বালু ঝড় হলো, এবার তুমি কোনো মতে সেখানে সার্ভাইভ করে গেলে, সকালে উঠে দেখলে আর সেই দিকে কিছু নেই, অন্যদিকে হয়ে গেছে, তোমার উল্টো দিকে চলে যাবে। এই জন্য মরুভূমিতে দিক নির্ণয় করা ভীষণ কঠিন ব্যাপার। ঠিক আছে, কারণ কখন বালিয়াড়ি কোন দিকে চলে গেছে কারো মাথায় নেই, এগুলো বাতাসে এরকম বালিয়াড়ি শিফট করে যায়। এছাড়া রাজস্থানের মরুভূমিতে সমভূমিতে অনেক লবণাক্ত হ্রদ দেখা যায়। তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সম্বর হ্রদ। সম্বর হ্রদ আমাদের ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ রয়েছে। আর এখানে একটা জিনিস রয়েছে ধান। ধান কি, বনভূমিতে দুটি সমান্তর বালিয়াড়ির মধ্যস্থিত দীর্ঘকার হ্রদকে ধান বলা হয়। ঠিক আছে, দুটো বালিয়াড়ি রয়েছে, তার মধ্যস্থিত দীর্ঘাকার হ্রদকে আমরা ধান বলি। এগুলো কিন্তু ডাইরেক্ট এমসিকিউ তে কোশ্চেন থাকবে। এবার তারপরে পাঞ্জাব আর হরিয়ানার সমভূমি, জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে যে গ্রিন কালারের রয়েছে, পাঞ্জাব আর হরিয়ানা। তো পাঞ্জাব হরিয়ানা এগুলো সব একসাথেই ছিল, পরে সব খালিস্তানি মুভমেন্টের জন্য এরা আলাদা হয়েছে। তো পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে যে সমভূমি রয়েছে সেটাকে আরেকটা সিন্ধু সমভূমিও বলা হয়। কেন বলা হয়, কারণ এটা বেসিক্যালি সিন্ধু নদীর অববাহিকার মাধ্যমে গঠিত হয়েছে বলে সেই জন্য এটাকে সিন্ধু সমভূমি বলা হয়। যদিও এখান দিয়ে সিন্ধুর যে পাঁচটা উপনদী, বিশেষ করে শতদ্রু সতলেজ এখান দিয়ে প্রবাহিত, পিপাসা, তারপর বিতস্তা, ইরাবতী, ঝিলাম, সবাই সম্ভবত এগুলো নিয়ে গঠিত বলেছে, এটাকে পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে। এটা বেসিক্যালি পাঞ্জাবকে বলা হয়। পাঞ্জাব আর হরিয়ানা তো একসাথেই অবস্থিত ছিল, এখন আলাদা হয়ে গেছে, কিন্তু আগে তো একসাথে ছিল, এই জন্য পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। এবার এখানে একটা কথা আছে দোয়াব। দোয়াব আমরা সবাই শুনেছি, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। তাহলে দোয়াব অঞ্চল সব থেকে মানে উর্বর হয়ে থাকে, এই জন্য ইতিহাসে দেখবে যত যুদ্ধ হয়েছে সব দোয়াব নিয়ে হয়েছে। গঙ্গা যমুনা দোয়াব, রায়চুর দোয়াব, ঠিক আছে, যেগুলো আমরা বিজয়নগর বাহামণিতে রায়চুর দোয়াব রয়েছে। তাহলে সে দোয়াব অঞ্চল নিয়ে সবসময় গন্ডগোল, কারণ এই জায়গায় সবচেয়ে বেশি কৃষিকাজ হয়, আর যেখানে কৃষিকাজ বেশি হয় সেই জায়গা থেকে সম্পদ কিন্তু বেশি উঠে আসে। সেখানে দোয়াব যত ইতিহাসের যত মানে গন্ডগোল সব দোয়াব অঞ্চল। পাঁচটি নদীর মধ্যবর্তী এরকম পাঁচটা দোয়াব এরকম দেখা যায়। ঠিক আছে, পাঞ্জাব এই সমভূমিতে পাঁচটা এরকম দোয়াব দেখা যায়। এবার এখানে কিছু প্লাবন ভূমি থাকে, মানে যেগুলো বর্ষার জলে বা এমনি জলের জন্য সেই জায়গায় মানে ধুয়ে যায়, সেগুলোকে প্লাবন ভূমিকে ধায়া বলা হয়। নদী সঞ্চিত, নদীর পলি সঞ্চিত ভূভাগকে বেড বলা হয়। আর অঞ্চলটার উত্তরে ক্ষয়যুক্ত এলাকাকে খোস বলা হয়। এগুলো থাকবে, এগুলো এমসিকিউর মধ্যে থাকবে, ধায়া কি, বেড কি, খোস কি। আচ্ছা, এবার তারপরে রয়েছে আমাদের গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গা নদীর যে সমভূমি অঞ্চল সেটা, যেটা পশ্চিমে আমরা জানি যমুনা নদী থেকে শুরু হয়ে পূর্বে বাংলাদেশ এবং দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত এই সমভূমি বিস্তার লাভ করেছে। মানে যেখান দিয়ে গঙ্গা নদী গিয়েছে তা সে যে সমভূমি গঠন করেছে সেগুলোকে গাঙ্গেয় সমভূমি বলছে। এটা বেসিক্যালি আমাদের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। এটা হচ্ছে তিনটে ভাগে, গঙ্গা নদীর তিনটে গতিপথ আছে, উচ্চ গতি, নিম্ন গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি আছে। সেরকম উচ্চ গতির সমভূমিকে উচ্চ গঙ্গা ভূমি বলছে, মধ্য গতির গঙ্গা নদীর যে সমভূমি সেটাকে মধ্য গঙ্গা সমভূমি বলছে, আর নিম্ন গতির যে সমভূমি গঙ্গা নদী সেটাকে নিম্ন গাঙ্গেয় সমভূমি বলছে। নতুন কিছু নয়, ওই একই ব্যাপার, শুধু নাম আলাদা করে দিয়েছে। তাহলে উচ্চ গঙ্গা মানে প্রথমে যেখান দিয়ে এসেছে, তাহলে সেটা অবশ্যই উত্তরপ্রদেশ দিয়ে এসেছে এবং কিছু অংশ দিল্লিতে গিয়েছে, সেটা উচ্চ গঙ্গা সমভূমি। তাহলে এই সমভূমির পাদদেশের অঞ্চলকে বলা হয় ভাবর। পাদদেশ, পর্বতের পাদদেশের অঞ্চলকে ভাবর বলা হয়। আর দক্ষিণের অঞ্চলকে তরাই বলা হয়। আমাদেরও তরাই রয়েছে আর ডুয়ার্স রয়েছে যারা ঘুরতে যাও। প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলা হয়, আর নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলা হয়। এটা প্রচুর ভুল হয় যে ভাঙার আর খাদার কি। প্রাচীন পলিগঠিত অঞ্চল হলে সেটা হবে ভাঙার। মনে রাখবে প্রাচীন জিনিস ভেঙে যায়, আর নতুন জিনিস যেটা হয় সেটা হচ্ছে খাদার বলা হয়। এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এবার মধ্যগঙ্গা সমভূমি বেসিক্যালি আমাদের উত্তরপ্রদেশ, আমাদের উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং সমগ্র বিহার নিয়ে গঠিত। আর নিম্ন গঙ্গেয় সমভূমি যেটা বিহারের কিশোরগঞ্জ থেকে পশ্চিমবঙ্গে এন্টার করেছে, আর পশ্চিমবঙ্গের পুরোটাই এটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ে। যার মধ্যে আমরা প্রত্যেকেই জানি অবশ্যই পশ্চিমবঙ্গের বৃহত্তম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ, যেটা
আমাদের এখানে সবচেয়ে বড় ডেল্টা ফরমেশন করেছে। সুন্দরবনের ডেল্টা পৃথিবীর সব থেকে বৃহত্তম ডেল্টা, যেটা গঙ্গা কোনো নদী দ্বারা সৃষ্ট মানে যেটা বদ্বীপ বলা হয়ে থাকে, সেটাকে ডেল্টা ফরমেশন করে নিম্নগাঙ্গেয় সমভূমি। এবার আমাদের ব্রহ্মপুত্র সমভূমি, ব্রহ্মপুত্র নদী যেখান যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেটা, তাহলে এটা চীনের, এটা হচ্ছে চীন, মানে চীন যেটা হচ্ছে আজকের দিনে আমাদের হচ্ছে আহ, আহ, চীন বলতে তোমার হচ্ছে তিব্বত, তিব্বত দিয়ে মেনলি এটা গিয়েছে। তো তিব্বত তো চীন অকুপাই করে নিয়েছে, তাই না, এখন চীনের অংশ দিয়ে গিয়েছে বেশিরভাগ অংশ। তো আসামের এই যে ব্রহ্মপুত্র নদী সমভূমি হচ্ছে একটা প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি মানে প্রায় বন্যা হয়, সে বন্যার ফলে যে সমভূমি গঠিত হয় সেগুলোকে প্লাবন সমভূমি বলা হয়। এই ব্রহ্মপুত্র এবং তার উপনদী বাহিত পলি সঞ্চয়ের ফলে এটা গঠিত হয়েছে। আর ব্রহ্মপুত্র নদী বেশিরভাগ যে আপার হেড চীনের হাতে রয়েছে বলে চীনের ওপরে প্রচুর বন্যা মানে প্রচুর ড্যাম তৈরি করেছে। আর সবসময় যে নদী, একটা নদী যেখান থেকে উৎপত্তি হয় সে সবসময় আপার হ্যান্ডে থাকে। ফলে চীন কি হয়, যখন যত মনে হয় জল আটকে দেয়, আবার যখন যত মনে হয় ছেড়ে দেয়। এই কারণে নর্থ ইস্টের এই যে জায়গাগুলোতে প্রচুর বন্যা দেখা যায়। এবার বিশেষ করে বাংলাদেশে প্রচুর, বাংলাদেশ একদম নিচে রয়েছে প্রচুর, আসামে বন্যা দেখা যায়। তারপরে যেসব নর্থ ইস্টে যেসব জায়গার মধ্যে দিয়ে আসে সেই জায়গায় বন্যা হয়। আর এখানে ওয়ার্ল্ডের সব থেকে বড় যে ড্যাম, পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম ব্রহ্মপুত্র নদীর ওপরে কিন্তু চীন অলরেডি বানানো শুরু করে দিয়েছে, মানে অরুণাচল প্রদেশের খুব কাছে। এর ফলে আমাদের পৃথিবীর যে যে ঘূর্ণন গতি সেটাও কিন্তু এফেক্টেড হয়েছে। তো এটা নিয়ে সবাই বলছে, কিন্তু চীন তো বাবা কারো কথা শুনবে না। ঠিক আছে। এবার এই ব্রহ্মপুত্র নদীতে অনেক বালুচর দেখা যায় এবং অনেক দ্বীপও দেখা যায়। তার মধ্যে মাজুলি ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ বদ্বীপ, খুব গুরুত্বপূর্ণ। মাজুলি দ্বীপ যেটা ভারতের নদী মধ্যস্থ বদ্বীপ হয়ে থাকে, ভীষণ ভাইটাল, এটা আমাদের ইম্পর্টেন্ট, ব্রহ্মপুত্র সমভূমিতে অবস্থিত। এবার তারপরে সমভূমির কয়েকটি অঞ্চলের ভাগ, এই যে ভাবার খাদার যে কথাগুলো বলছিলাম, ভাঙর, এগুলো নিয়ে একটা অঞ্চল যেটাকে আমি ছবি হিসাবে একটা দিয়ে দিয়েছি। প্রথম কথা যেটা হচ্ছে ভাবার, ভাবারটা কি, নদী বাহিত বালি, নুড়ি বালি, এই যে নদী বাহিত বালি, নুড়ি, কাঁকড়, পাথর এগুলো সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি করে, তাকে আমরা ভাবার বলে থাকি। এবার যেহেতু সেগুলো উঁচু নিচু রয়েছে, পাথর রয়েছে, কাঁকড় রয়েছে, সেই জন্য এটা অনুর্বর প্রকৃতির হয় এবং কৃষির জন্য অনুপযুক্ত হয়। ফলে এখানকার লোকেরা পশুপালন করেই জীবিকা নির্ধারণ করে, সেভাবে কৃষিকাজ এরা করতে পারে না। ওই জন্য দেখো হিমালয় থেকে নেমে আসার পরে এই যে মানে নুড়ি পাথর দিয়ে যে অঞ্চলটা রয়েছে সেটাকে ভাবার বলা হয়েছে, একটা ছবিতে দিয়ে দিয়েছি। এরপরে যেখানে ভাবারটা এন্ড হচ্ছে, ভাবার অঞ্চলের যে দক্ষিণে একদম নিচে আর্দ্র ভূভাগ বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী জলাভূমি সৃষ্টি করে। জলাভূমি কেন? কারণ সীমা যে বৃষ্টিপাত যেগুলো হয়ে থাকে সেগুলো ভাবারকে অতিক্রম করে পরের অঞ্চলে এখানে এসে সঞ্চিত হয়ে থাকে, ওই জায়গাটা একটু সমান রয়েছে থাকে, একটু মানে সমভূমির মতো থাকে, সেই জন্য সেগুলোকে একটা বিস্তীর্ণ জলাভূমির সৃষ্টি হয়। এইগুলোকে তরাই অঞ্চল বলা হয়ে থাকে। যেমন শিলিগুড়ি, মানে তরাই, যেমন ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা যায় তিস্তার পশ্চিম দিকের অংশকে আমরা তরাই বলে থাকি। এই যারা নর্থ ইস্টে ঘুরতে যাও, শিলিগুড়ি সেগুলো তরাই অঞ্চলে পড়ে। আর হচ্ছে তরাই, দেখতে পাচ্ছি ভাবরের পরে নুড়ি দিয়ে প্লেন অংশ, সেটাকে তরাই বলা হচ্ছে। বোঝা যাচ্ছে সুন্দরভাবে। নেক্সট হচ্ছে ভাঙর। ভাঙর হচ্ছে সমভূমির যেসব অঞ্চল প্রাচীন পলি দ্বারা গঠিত, প্রাচীন পলি দ্বারা গঠিত মানে অনেক পুরনো পলি দ্বারা গঠিত, সেগুলোকে ভাঙর বলা হয়। সেগুলো কৃষির পক্ষে অতটা উর্বর হয় না, কারণ বহুদিন ধরে সেখানে চাষবাস হওয়ার ফলে তার যে মাটির যে গুণগত মান আস্তে আস্তে কমে গেছে। তাহলে নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই ধরনের মৃত্তিকা দেখা যায়। পাঞ্জাবে এই ভাঙরকে বলা হয় ধোয়া। তাহলে ভাঙর কি, তার পরের অংশ, তরাইয়ের পরের অংশ, সেটা হচ্ছে ভাঙর। এবার তারপরে রয়েছে খাদার। খাদার কি, নদীর তীরে নতুন পলিগঠিত অঞ্চলকে খাদার বলা হয়। তাহলে খাদার অঞ্চল যেটা পাঞ্জাবে বেট নামে পরিচিত, এটা কৃষির পক্ষে খুব উর্বর। দেখতে পাচ্ছি খাদার, তারপরের অংশটা হচ্ছে খাদার। তাহলে তরাই, তারপরে খাদার, তারপরে হচ্ছে ভাঙার, তারপরে হচ্ছে খাদার। দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এবার খাদার দেখো, দুটো খাদার, দুদিকেই দেখো খাদার, এটাও খাদার এটাও খাদার, মাঝখানে নদী উপত্যকা, নদীর ভ্যালি রয়েছে। কারণ নদী উপত্যকা হওয়ার জন্য দুদিকের অঞ্চলে নতুন ভাবে পলি গঠিত হয়, সেই জন্য এই জায়গাগুলো মানে উর্বর প্রকৃতির হয়ে থাকে, খাদার বলা হয়। এবার তারপরে দোয়াব। দোয়াব হচ্ছে এই দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে দোয়াব বলা হয়। মানে দোয়াব আর খাদারকে কম বেশি একই রকম বলতে পারো, তবে পার্থক্য একটাই, দোয়াব মানে মধ্যবর্তী সমভূমি অঞ্চলকেই দোয়াব বলা হয়, আর খাদার বলা হয় পলি গঠিত এলাকা, মানে তার মধ্যে কোনো মালভূমি, মানে উঁচু এলাকাও হতে পারে নিচু এলাকাও হতে পারে খাদারের মধ্যে।
মানে পলি দ্বারা গঠিত হলেই হবে, কিন্তু দোআব সেই জায়গার মধ্যবর্তী সমভূমি অঞ্চলটাকে শুধু দোআব বলতে পারো। আচ্ছা, এবার সমভূমি অঞ্চলে পশ্চিমে মাঝে মাঝে এরকম ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়ি দেখবে কোনো নদীর পাশাপাশি কিছু বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়ি কেন? সেই জায়গা থেকে নদীর জল অনেকদিন সরে গেছে, ফলে সেগুলো ছোট ছোট বালিয়াড়ি হয়ে যায়। এগুলোকে ভুর বলা হয়। ঠিক আছে? তাহলে গঙ্গেয় সমভূমির পশ্চিমাংশে এরূপ বালিয়াড়ি বা ভুর দেখা যায়। উচ্চ গঙ্গা দোআবেও কিন্তু এই ধরনের ভুর আমরা লক্ষ্য করতে পারি। এবার হচ্ছে কাউর বা তাল। বিহার রাজ্যে গঙ্গার সমান্তরালে বেশ কিছু জলাভূমি দেখা যায়। এর সময় আছে গঙ্গা নদী গিয়েছে, তার প্যারালালি কিছু জলাভূমি রয়েছে। এবার হতে পারে অনেক সময় গঙ্গার জল সেই জায়গায় গিয়েছে, পড়েছে, মানে নদী সেই জায়গায় গিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আর গঙ্গা আর সেভাবে বন্যার কারণে জল সেই জায়গায় ঢুকেছিল, নিচু জায়গা থেকে জমে গেছে। পরে বন্যা যখন সরে গেছে সেগুলো আর সেখানে জলাশয় হিসেবে রয়ে গেছে। বিহার এই ধরনের, বিহারে বারবার দেখো এর কারণে কোসি নদী বারবার তার গতিপথ এরকম যেন পরিবর্তন করে। সেরকম বিহারে গঙ্গার সমান্তরালে বেশ কিছু জলাভূমি দেখা যায়। এগুলোকে উত্তর বিহারে কাউর বলা হয়, আর দক্ষিণ বিহারে এগুলোকে তাল বলা হয়। ঠিক আছে? এবার হচ্ছে রে, কালার আর উসার জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে সমভূমি অঞ্চলে কৃষি কাজের জন্য ব্যাপক জলসেচের প্রয়োজন হয়। এর ফলে অনেক জায়গায় ক্ষারীয় এবং লবণাক্ত মৃত্তিকার সৃষ্টি হয়। স্থানীয় এই মাটিগুলোকে রে বলা হয়, অনেক জায়গায় কালার বলা হয়, অনেক জায়গায় উসার বলা হয়। এগুলো একই জিনিস, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম হিসেবে বলা হয়েছে। এবার এই ধরনের মাটি বেসিক্যালি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে দেখা যায়। উত্তরপ্রদেশে গঙ্গা নদীর কারণে, আর পাঞ্জাবে সিন্ধু নদীর কারণে দেখা যায়। আর চো হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমির উত্তরে শিবালিক পর্বত সংলগ্ন নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিকে চো বলা হয়। পাঞ্জাব হরিয়ানার যে সমভূমি রয়েছে, যেখানে আমরা দেখলাম পাঁচটা নদীর যে পাঁচটা দোয়াব অঞ্চল গঠিত হয়েছে, তার উত্তরে যে শিবালিক পর্বত আমরা আগের দিনই পড়েছিলাম, যেটা হচ্ছে হিমাদ্রি, হিমাচল, শিবালিক। সেই শিবালিক পর্বতের সংলগ্ন, যেখানে মানে দুটো জায়গা পর্বত যেখানে এন্ড হয়েছে, সমভূমি যেখানে সৃষ্টি হয়েছে, সেই সংলগ্ন অঞ্চলে কি হয়, উপর থেকে নদী কোথা থেকে আসে? পর্বত থেকে নেমে আসে। পর্বত থেকে হাই স্পিডে নেমে আসে। নেমে আসার পর যখন সমভূমিতে পড়ে, এবার পর্বত্য অঞ্চলে সে কি করে, প্রচুর ক্ষয় কার্য করে, প্রচুর মানে ভেঙে ভেঙে জিনিসপত্র নিয়ে আসে। সমভূমিতে পড়ার পর সেই করে আস্তে আস্তে সঞ্চয় করতে শুরু করে। এবার যেখানে সঞ্চয় করলো, সে জায়গাটা ভূমির সৃষ্টি হলো। পাঞ্জাব হরিয়ানা সমভূমি অঞ্চলে এই জায়গায় প্রচুর পাহাড়। পাঞ্জাব হরিয়ানা যদি কেউ যাও, মানে উত্তরাখণ্ড, মানে আমাদের যদি হিমাচল যাও, তাহলে দেখলে বুঝতে পারবে যেখানেই তাকাবে সেদিকেই পাহাড়, চারদিকে পাহাড়। তাহলে এরকম প্রচুর নদীর ক্ষয়কার্যের ফলে ভূমির সৃষ্টি হয়, সেগুলোকে চৌ বলা হয়। ঠিক আছে? এটা স্পেসিফিক্যালি হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের এই জায়গাটাকে চৌ বলা হয়, এই ভূমিগুলোকে চৌ বলা হয়। এবার তারপরে দাক্ষিণাত্যের মালভূমি, যেখানের যে মালভূমি, যেটা আমাদের উত্তরে নর্মদা নদী দেখতে পাচ্ছি আমরা, নর্মদা নদী প্রবাহিত হয়েছে, এটা আমাদের মহারাষ্ট্রের মধ্যে দিয়ে, যেটা মধ্যপ্রদেশ থেকে সৃষ্টি হয়ে মহারাষ্ট্রে গিয়ে পড়েছে নর্মদা নদী। তার নিচে দেখো তাপ্তি নদী আছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাদেব রেঞ্জ দেখতে পাচ্ছি। পুরো ম্যাপে আমি দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কোন জায়গায় রয়েছে। তাহলে উত্তরে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত সাতপুরা মহাকাল পর্বত থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত, পূর্বে পূর্বঘাট এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত যে ত্রিভুজ আকার ভূখণ্ড দেখা রয়েছে, সেটাকে দাক্ষিণাত্য মালভূমি বলা হয়ে থাকে। এই যে পুরো মালভূমিটা দেখতে পাচ্ছি, আমরা ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, যেটা উত্তরে নর্মদা নদীর দক্ষিণে, এই যে নর্মদা নদীর দক্ষিণ থেকে শুরু হয়ে সাতপুর মহাকাল পর্যন্ত বিস্তৃত, আর দক্ষিণে পুরো কন্যাকুমারিকা, আর পূর্বে দেখো পূর্বঘাট পর্বতমালার যে শুরু, আর পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। হিউজ একটা ট্রায়াঙ্গেল শেপ বা ত্রিভুজ আকৃতি রয়েছে। তাহলে দাক্ষিণাত্য মালভূমি ত্রিভুজ আকৃতি হয়, যেটা বেসিক্যালি সৃষ্টি হয়েছে প্রাচীনতম ভূখণ্ড গান্ডোয়ানা ল্যান্ডের অংশ। আগের দিন আমি পড়েছিলাম আঙ্গারা ল্যান্ড, গান্ডোয়ারা ল্যান্ড, যার ফলে যেখান থেকে আমাদের ভূমিরূপের সৃষ্টি হয়েছে তেথিস সাগরের পরে। যে আমাদের প্রথমে আমাদের সুপার কন্টিনেন্ট ছিল, সব একসাথে ছিল, প্যানজিয়া। তারপর সেখান থেকে দুটো ভাগ হলো, আঙ্গারা ল্যান্ড, গান্ডোয়ারা ল্যান্ড, আমি পড়েছিলাম প্লেট টেকটনিক্স এর সময়। সেরকম প্রাচীন ভূখণ্ড গান্ডোয়াল্যান্ডের অংশ বিশেষে এই মালভূমি আগ্নেয় এবং রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে, যেটা হচ্ছে গ্রানাইট এবং নিস। ঠিক আছে? গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। এবং দাক্ষিণাত্যের মালভূমিকে তিন ভাগে ভাগ করা যায়। ইয়েলো কালার, এটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। আর হালকা রেড কালার, এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। ঠিক আছে? তাহলে মহারাষ্ট্র মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, আর হচ্ছে কর্ণাটকের যে মালভূমি, এই তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। তিনটে ভাগ দেখো, দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখো, তেলেঙ্গানা মালভূমি, এই এই যে এই এরিয়াটা,
এটা হচ্ছে কর্ণাটক মালভূমি, আর এটা হচ্ছে উপরে আমাদের মহারাষ্ট্র মালভূমি রয়েছে। ঠিক আছে, মানে তিনটে রাজ্যের মতো অঞ্চল রয়েছে, রাজ্যের অঞ্চলগুলো রয়েছে। এবার মহারাষ্ট্রে অবস্থিত যে দাক্ষিণাত্যের মালভূমিকে বলা হয় ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ বলার কারণ কি, যে এই যে মহারাষ্ট্রের মালভূমি, এটা কি হয়, চারিদিক থেকে পর্বতে ঘেরা। এইদিকে সাতপুরা পর্বত রয়েছে, এগুলো অজন্তা পাহাড় রয়েছে, এদিকে মহাকাল পর্বত রয়েছে, এগুলো পুরো চারিদিক থেকে ঘেরা অঞ্চল রয়েছে। এদিকে পাহাড়, উপরে পাহাড়, এদিকে পাহাড়, চারিদিক থেকে পাহাড়, এই জন্য এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ, মানে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। দাক্ষিণাত্য মালভূমি যার চারিদিকে পাহাড়, মাঝখানের অংশ, এই জন্য এটাকে ডেকান ট্র্যাপও বলা হয়। এর কিছু অংশ অবশ্যই গুজরাট এবং মধ্যপ্রদেশে বিস্তৃত, পুরোটা নয়। গুজরাট যেহেতু, এই যে দেখো কিছু অংশ গুজরাটে চলে গেছে, এই যে উপরের অংশটা গুজরাটে চলে গেছে, আর এই পাশে সাইডের অংশটা মধ্যপ্রদেশে চলে গেছে। এবার এই যে মহারাষ্ট্র মালভূমি, এটা বেসিক্যালি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট একটা আগ্নেয় শিলা, যার ফলে লাভাজাত মাটি কালো রঙের হয়, এই জন্য এটাকে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বলা হয়, যেটাকে আমরা রেগুরও বলে থাকি। তাহলে এই জন্য এই অঞ্চলটাকে, এই অঞ্চলের নাম দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আর আমরা প্রত্যেকে জানি রেগুর মৃত্তিকায় কি চাষ বেশি হয়, কার্পাস চাষ বেশি হয়। কার্পাস মানে যেটা থেকে তুলো হয়, আর তুলো এই কারণে এখানে প্রচুর তুলো উৎপাদন হওয়ার জন্য এই জায়গায় প্রচুর টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করেছে। তার ফলেই আমাদের এখানে পাশেই অবস্থিত আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, গুজরাট, মহারাষ্ট্র প্রচুর টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ডেভেলপ বা বিখ্যাত। কারণ এখানে মৃত্তিকা এমন ভালো, প্রচুর বেশি কার্পাস চাষ হয়ে থাকে। মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে প্রচুর কার্পাস চাষ হয়। সেই ধরনের প্রপার যে মানে ভূমি, সেগুলো মানে যে মৃত্তিকা দেখা যায়। কর্ণাটক মালভূমি, যেটা বেসিক্যালি কর্ণাটকে অবস্থিত, যেটা মহীশূর মালভূমি নামে পরিচিত। এর চাওড়া পাহাড়ি অঞ্চল যে পশ্চিমের অংশ, সেটা মালনাদ নামে পরিচিত, আর পূর্বের অংশ ময়দান নামে পরিচিত। দুটো ব্যাপার, যেটা পাহাড়ি অংশ, যেটা পশ্চিমের অংশ মালনাদ, আর পূর্বের অংশ ময়দান নামে পরিচিত। অন্ধ্র মালভূমি বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিস্তৃত। আগে হচ্ছে দুটো একসাথে ছিল, যেটা নিস শিলাপাথর দ্বারা গঠিত হয়েছে। খুব বেশি পড়তে হবে না, আমি মানে জাস্ট যতটুকু প্রয়োজনীয় সেভাবেই আমি দিয়ে দিচ্ছি। Okay? আচ্ছা, এরপরে রয়েছে মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের উচ্চভূমি, যার মধ্যে অবশ্যই রয়েছে আমাদের আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত, এই যে দেখতে পাচ্ছি আরাবল্লী পর্বত, রাজস্থানে অবস্থিত, যার সর্বোচ্চ শৃঙ্গ ডেফিনেটলি আমরা জানি গুরু শিখর, 1772 মিটার। এখানে দেওয়া রয়েছে পিকচারে, ভেতরেও আমরা পাবো আস্তে আস্তে। এখানে মধ্য ভারতের উচ্চভূমিতে আরাবল্লী পর্বত রয়েছে, রাজস্থানের উচ্চভূমি রয়েছে, বুন্দেলখণ্ডের উচ্চভূমি রয়েছে, মালব মালভূমি রয়েছে, বিন্ধ্য পর্বতমালা রয়েছে, নর্মদা উপত্যকা রয়েছে, বিভিন্ন অঞ্চল। এবার সব এখানে নয়, আস্তে আস্তে যেখানে পর্বত সেখানে পর্বত পড়বো, যেখানে উচ্চভূমি সেখানে উচ্চভূমি, যেখানে মালভূমি সেখানে মালভূমি, সেগুলো আমরা পড়বো। এবার এর মধ্যে কিছু কিছু উচ্চভূমিগুলো যেখানে এখানে মেনশন করা নেই, তবু গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে মাড়োয়ার মাল উচ্চভূমি। উচ্চভূমি কোন জায়গাটা, যেটা বেসিক্যালি মাড়োয়ার মানে রাজস্থানে অবস্থিত, যেটা বেসিক্যালি আরাবল্লী পর্বতের পূর্ব দিকে। এই মালভূমি, এই যে আরাবল্লী পর্বত, তার পূর্ব দিকের অঞ্চল, এই যে এই জায়গাটা হচ্ছে মাড়োয়ার। যে এই জায়গায় উদয়পুর গোয়ালিয়র অবস্থিত, এই জায়গাটাকে মাড়োয়ার উচ্চভূমি বলা হয়। এটি রাজস্থানের উচ্চভূমি নামেও পরিচিত। এমসিকিউ ডাইরেক্ট থাকবে, একটু কেয়ারফুলি লাইনগুলো পড়বে। আমি সেইভাবেই দিয়েছি, প্রচুর গল্প নয়, যেগুলো ডাইরেক্ট কোশ্চেন আসবে আমি সেইভাবেই কিন্তু লাইন দিয়েছি। পুরোটা একটু ভালো করে পড়তে হবে, তাহলে দেখবে এমসিকিউ পাবে। এই জন্য নোটটা মনে হতে পারে স্যার অনেক বড়, অনেক বড় না, অনেক ছোট নোট দেওয়া আছে, কারণ মানে ভূপ্রকৃতি এত কমে কিন্তু হয় না। ঠিক আছে, কিন্তু আমি পুরো কোশ্চেন যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে তার ভিত্তিতে তোমাদের কিন্তু এমসিকিউ গুলো নোটসটা বানিয়ে দিয়েছি। এবার চম্বল বধভূমি, চম্বল নদী, মধ্যপ্রদেশের খুব ফেমাস চম্বল নদী রয়েছে, যেটা উপত্যকায় অবস্থিত। স্থানীয় ভাষাটাকে পাথার বলা হয়, যেটা বেসিক্যালি গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিস্তৃত। চম্বল নদী ভীষণভাবে প্রবাহিত মধ্যপ্রদেশের মধ্য দিয়ে। মধ্যপ্রদেশের মানে একটা বিশেষ নদী, চম্বলের বধভূমির কাছে চম্বল মানে চম্বল দস্যু বলা হয়। বীরাপ্পার নাম হয়তো শুনেছো। চম্বলে প্রচুর, এখানে হচ্ছে মানে মধ্যপ্রদেশে প্রচুর আমরা জানি ভূমি, মানে আমাদের হচ্ছে বনভূমি রয়েছে, সেই কারণে ওখানে প্রচুর ধরনের যারা ডাকাত তারা রয়েছে, এই জন্য চম্বলের দস্যু বলা হয়। ওখানে প্রচুর ধরনের দস্যুরা লুকিয়ে থাকে। যে চম্বলের বধভূমি, বধভূমি মানে যে জায়গার নিচু অংশ, লো ল্যান্ড, সেগুলোকে বধভূমি বলা হয়। নদী উপত্যকায় অবস্থিত। বুন্দেলখণ্ড উচ্চভূমি, যেটা বেসিক্যালি গ্রানাইট পাথর দ্বারা তৈরি। এটা
মালভূমি অঞ্চলে ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে। এরা উত্তরপ্রদেশের 5টা জেলা এবং মধ্যপ্রদেশের 8টি জেলা গঠিত, যেটা বেসিক্যালি যমুনা নদীর তীরে অবস্থিত। যেহেতু উত্তরপ্রদেশে যমুনা নদী প্রবাহিত, তো এই অঞ্চলে অবস্থিত। ছত্তিশগড় সমভূমি, মধ্যপ্রদেশকে ভেঙে আমরা জানি ছত্তিশগড় হয়েছে। তো ছত্তিশগড়ের সমভূমি হচ্ছে উপদ্বীপীয় অংশে একমাত্র সমতল ভূভাগ হচ্ছে ছত্তিশগড়ের সমভূমি, যেটা মহানদীর প্রবাহ দ্বারা গঠিত। মহানদী যেটা আমাদের উড়িষ্যায় এন্টার করে বঙ্গোপসাগরে পড়েছে, তাহলে ছত্তিশগড় সমভূমি মহানদী দ্বারা কিন্তু গঠিত হয়েছে। এখানে নোটস এই জিনিসগুলো একটু কেয়ারফুলি পড়বে, তাহলে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিলেও করতে পারবে। উড়িষ্যার উচ্চভূমি অঞ্চল, উড়িষ্যার মধ্যে দিয়ে পূর্বঘাট পর্বতমালার পশ্চিম প্রান্তে এই উড়িষ্যার উচ্চভূমি অঞ্চল দেখা যায়। এই যে এই পাশটা আমাদের পূর্বঘাট পর্বতমালা, তার উচ্চভূমি অঞ্চল। এই যে উড়িষ্যা আমাদের, এই যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার এই যে অঞ্চলগুলো রয়েছে, এই জায়গাগুলো অবস্থিত। ঠিক আছে, মানে যে দুই যেটা দেওয়া আছে উড়িষ্যার উচ্চভূমি, দেখতে পাচ্ছ এই যে দুই পুরো এলাকাটা, এটা হচ্ছে একটা ক্ষয়জাত মালভূমি। এর দুটো অংশ, প্রধান দুটো অংশ আছে, একটা হচ্ছে পাপোস অঞ্চল আর নবরঙ্গপুর অঞ্চল। অত ডিটেলসে পড়তে হয় না, কোন জায়গায় শুধু একটু মাথায় রাখলে হবে। আর তামিলনাড়ুর উচ্চভূমি, একদম নিচের দিকে তামিলনাড়ুর উচ্চভূমি রয়েছে, যেখানে দক্ষিণে সহ্যাদ্রি রয়েছে এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে এই মালভূমি অঞ্চল, যার মধ্যে অবস্থিত আমাদের পালঘাট গ্যাপ। এই যে এই জায়গায় আমাদের পালঘাট গ্যাপ, মানে যেটা আমাদের পশ্চিমঘাট পর্বতে অবস্থিত রয়েছে পালঘাট গ্যাপ। গ্যাপ মানে কি? এই যে এদিকে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে পূর্বঘাট পর্বতমালা। এবার পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা দুটোর মাঝে মাঝখানে গ্যাপ আছে, এদিকেও মাঝে মাঝে গ্যাপ আছে। এই গ্যাপগুলোর নাম আছে, এর মধ্যে পালঘাট গ্যাপ, তারপরে বোরঘাট গ্যাপ, আমরা আস্তে আস্তে দেখবো, পরে আবার আছে নোটসে দেখবে, খেয়াল করবে। তো তামিলনাড়ুর উচ্চভূমিতে এখানে পালঘাট গ্যাপ এই তামিলনাড়ুতে অবস্থিত। এটা কি হয়, দুদিকের কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, বিভিন্ন ট্রেন লাইন বানানোর জন্য এগুলো অবস্থিত। এবার হচ্ছে পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, তার মধ্যে অবশ্যই রয়েছে আমাদের দণ্ডকারণ্য মালভূমি অঞ্চল, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। আমরা প্রত্যেকে জানি দণ্ডকারণ্য ভূমি, যেখানে রামচন্দ্র, এই দণ্ডকারণ্য, এখান থেকেই সীতার অপহরণ করা হয়েছিল, এটা আশা করি তোমরা জানো, দণ্ডকারণ্য। তো যাই হোক, দণ্ডকারণ্যের মালভূমি অঞ্চল ছত্তিশগড়ে অবস্থিত। এখানে সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক পাওয়া যায়। পরীক্ষা আসবে, আমরা অবশ্যই খনিজের চ্যাপ্টার গুলো পড়বো, সেখানে আমরা দেখবো ছত্তিশগড় থেকে কোন কোন মানে আমাদের মানে কোন কোন জিনিস পাওয়া যায়, সেগুলো আমরা অবশ্যই পড়বো। তারপরে বাঘেলখান্ড মালভূমি, যেটা আমাদের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চল নিয়ে গঠিত, যেটা সোন নদীর দক্ষিণে এই মালভূমি গঠিত, যেটা গ্রানাইট এবং পাললিক শিলা দ্বারা গঠিত হয়। যেটা টন এবং সোন নদীর অঞ্চল। সোন নদীটা বিশেষ করে মাথায় মাথায় রাখবে, বাঘেলখন্ড মালভূমির সাথে সম্পর্কিত। মালব সমভূমি, মালব কথাটা মানেই বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত যেটাকে মালওয়া বলা হয়, মালব বা মালওয়া, এটাকে সবসময় এন্ট্রান্স অফ দ্য ডেকান বলা হয়। মানে আগে দেখবে ইতিহাসের সময় কি দেখা গেছে, উত্তর ভারতের রাজারা সব মানে বিন্ধ্য পর্বতের উত্তরে শাসন করতো, যেটাকে আমরা আর্যাবর্ত বলেছি। দক্ষিণ ভারতে কেউ সেভাবে আসতো না, দক্ষিণ ভারতে আসতে গেলে বিন্ধ্য পর্বত অতিক্রম করে আসতে হতো। সেই বিন্ধ্য পর্বত অতিক্রম করলেই নিচে থাকতো মালব বা মালওয়া। তাহলে কেউ যদি মালব জয় করে, তার মানে সে দক্ষিণ ভারতের এন্ট্রান্স পেয়ে গেছে, এবার দক্ষিণ ভারতে আসো, কোনো অসুবিধা নেই। সেই বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দ্বারা গঠিত এই মালভূমিকে মালব মালভূমি বলা হয়। এবং লাভা গঠিত হওয়ার জন্য এখানে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সোয়েল দেখা যায়। অবশ্যই রেগুন যে রয়েছে, কিন্তু কার্পাসের জন্য মানে বিখ্যাত, কার্পাস এখানে ভালো চাষ হবে। নিচে রয়েছে রেওয়া মালভূমি, যেটা বিন্ধ্য পর্বতের পূর্ব দিকে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে রেওয়া মালভূমি। এবার দা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি। এবার এই ছোট নাগপুর মালভূমি শুনে আমাদের মনে হবে এটা একটা মালভূমি, মনে হচ্ছে ছোট নাগপুর মালভূমি, কিন্তু অ্যাকচুয়ালি ছোট নাগপুর মালভূমি কিন্তু একটা মালভূমি না, অনেক ছোট বড় মালভূমিকে নিয়ে বলতে পারো ছোট নাগপুর মালভূমি একটা শপিং মল, যার মধ্যে অনেক ধরনের মালভূমি থাকে। কি কি থাকে? তার মধ্যে হচ্ছে রাঁচি মালভূমি থাকে, হাজারিবাগ মালভূমি থাকে, কোডারমা মালভূমি থাকে। এগুলো নিয়ে ছোট নাগপুর মালভূমি গঠিত হয়েছে। ঠিক আছে, একটু মাথার মধ্যে এগুলো রাখতে হবে। এবার এই ছোটনাগপুর মালভূমি অবশ্যই গ্রানাইট এবং নিচ দ্বারা গঠিত, যেগুলো আমাদের আগ্নেয় পর্বতের মধ্যে রূপান্তরিত পর্বতের মধ্যে। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রচুর পড়ে, যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? পরেশনাথ। প্রচুর বার পরীক্ষা এসেছে। আর পরেশনাথ বেসিক্যালি জৈনদের যে তীর্থঙ্কর, জৈনদের তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, 23তম তীর্থঙ্কর। তোমাদের অলরেডি এটা আমি পড়িয়েছিলাম আগের দিন, আগের হিস্ট্রি ক্লাসে। 23rd তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। তার নাম অনুসারে পরেশনাথ বা পার্শ্বনাথের জৈনদের তীর্থস্থান এখানে অবস্থিত। অবশ্যই এখানে বিভিন্ন
জলপ্রপাত আছে, প্রচুর বার পরীক্ষা আসে এই জলপ্রপাতগুলো কোন নদীতে অবস্থিত। যেমন হুড্রু জলপ্রপাত, প্রায় অনেকে ঘুরতে যায়, যেটা কোন নদীর উপরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত হুড্রু জলপ্রপাত। তারপরে তারপরে জোন বা জোনা, যেটা হচ্ছে কাঞ্চি নদীর দ্বারা গঠিত রাজরাপ্পা জলপ্রপাত। এরকম প্রচুর জলপ্রপাত এই ছোট নাগপুর অঞ্চলে গঠিত। এবার এখানে প্রচুর পরিমাণে খনিজ পাওয়ার জন্য ছোটনাগপুরকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে। আর ছোটনাগপুর পূর্ব দিকে রয়েছে দামোদর নদীর গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা মানে কি? দুটো দিকে মাঝখান দিয়ে নদী গিয়েছে, সাইডের যে অংশগুলো সেগুলো বসে গেছে, সেগুলোকে গ্রস্ত, গ্রস্ত মানে বসে গেছে, সেগুলোকে মানে মাঝখান দিয়ে মানে নদী উপর দিয়ে গেছে, সাইড সাইড গুলো এগুলো বসে গেছে, সেগুলোকে গ্রস্ত উপত্যকা বলা হয়। দামোদর ট্রাফ এবং রাঁচি এবং হাজারিবাগের মধ্যবর্তী অঞ্চলে দামোদর নদীর ক্ষয়কার্য, এবং এই জন্য এই জায়গাকে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি বলা হয়। এই যেটাই বললাম, দুটি উচ্চস্থানের মধ্যবর্তী নিচু জমিকে বলা হয় গ্রস্ত উপত্যকা, রিফট ভ্যালি বলা হয়, রিফট ভ্যালি বলা হয়। এবার রাঁচি মালভূমি, এবার এই ছোটনাগপুর মালভূমির মধ্যে সব থেকে বেশি অঞ্চল যেটা ধরে আছে বা দখল করে আছে সেটা হচ্ছে রাঁচি মালভূমি, যেটা ছোটনাগপুর মালভূমির সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিমের অংশকে বলা হয় প্যাট অঞ্চল। ঠিক আছে, দামোদর উপত্যকার দক্ষিণে যে রাঁচি মালভূমি রয়েছে তার পশ্চিম অংশকে বলা হয় প্যাট অঞ্চল। প্যাট কথার অর্থ হচ্ছে সমতল উপরিভাগ, কোনো জিনিসের সমতল উপরিভাগকে প্যাট বলা হয়, যেটা প্রায় 10,000 মিটার গড় উচ্চতা রয়েছে, বেশি পড়তে হবে না। হাজারিবাগ মালভূমির উত্তরে লাভা গঠিত দেখা যায় রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় এবং দালামা পাহাড়, রাজমহল পাহাড় এবং দালামা পাহাড়, যেটা হাজারিবাগ মালভূমির উত্তরে অবস্থিত। হাজারিবাগ মালভূমির উচ্চ অংশ হাজারিবাগ এবং নিম্ন অঞ্চল কোডারমা মালভূমি নামে পরিচিত। আর ছোটনাগপুরের বাকি অংশ, যের মালভূমির তুলনায় উচ্চতা কম, এটা খুব বেশি পড়তে হবে না। আচ্ছা, ছোটনাগ মালভূমির সর্বনিম্ন অঞ্চলকে বলা হয় মানভূম, যেটা পুরুলিয়া, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আগে মানভূম ছিল এখন পুরুলিয়া বলা হয়। এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ, কয়লার জন্য বিখ্যাত বোকারো জেলা এবং কোলস্থান এবং সিংভূম মানভূমের তুলনায় কিন্তু বেশি উঁচু। এই নামগুলো তোমরা পড়েছো, সিংভূম, মানভূম, এগুলো তোমরা নামগুলো দেখেছো। ঠিক আছে, ধানবাদ, বোকারো, এগুলো আমাদের কয়লার জন্য ফেমাস রয়েছে ঝাড়খণ্ডে। আচ্ছা, নেক্সট। তারপরে ভারতের মরুভূমি অঞ্চল, ভারতের মরুভূমি অঞ্চল মানে রাজস্থান রাজ্যের মধ্যে জয়সলমীর, বিকানির, যোধপুর জেলা এবং পাকিস্তানের খয়েরপুর এবং বাহালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। এই অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকে, একমাত্র আরাবল্লী পর্বত রয়েছে, কিন্তু আরাবল্লী পর্বত আবার উত্তর দক্ষিণে প্রসারিত। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এন্টার করছে, তাহলে দক্ষিণ, এই যে এখানে রেড কালারের আরাবল্লী পর্বত, এবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এন্টার করে এই দিক ভাবে, এই দিক থেকে এন্টার করে, এবার আরাবল্লী পর্বতটা প্যারালাল রয়ে গেছে, ফলে কোনো আটকানোর মতো নেই, সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। কিছু অংশে বৃষ্টিপাত হবে সামান্য, এই অঞ্চলে যেগুলো ওয়েসিস গুলো দেখা যায়, বাকি অঞ্চলে যেহেতু কোনো ধাক্কা খাচ্ছে না, সোজা এখান দিয়ে বেরিয়ে যায়। এই কারণে এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে মরুভূমির সৃষ্টির কারণ কিন্তু আরাবল্লী পর্বত অনেকটাই দায়ী। সেটাই বলছে, আরাবল্লী পর্বত যেহেতু উত্তর দক্ষিণে প্রসারিত, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে কোনো রকমের বাধাপ্রাপ্ত হয় না, ফলে বৃষ্টিপাত হয় না। আরাবল্লী পর্বত থেকে যতই তুমি পশ্চিমে যাবে, ভূমির উচ্চতা তত কমতে থাকবে। আর আরাবল্লী পাহাড়ের মধ্যে খাঁজের মধ্যে অবস্থিত রয়েছে সম্বর হ্রদ, যেটা মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। ঠিক আছে, আমরা সম্বর হ্রদ জানি, এটা মানে মিষ্টি জলের হ্রদ না লবণাক্ত হ্রদ? একটু আগে পড়লাম সম্বর, কি বললাম একটু আগে? সম্বর হ্রদ মিষ্টি জল না লবণাক্ত জল? কি বললাম? দেখালাম যে একটু আগে বললাম যে সম্বর হ্রদটার কথা। দেখো, এই দেখো সম্বর হ্রদটা দেখালাম, দেখা গেল এই যে, যেখানে রাজস্থানে যখন সমভূমি দেখাচ্ছিলাম, এই যেখানে দেখালাম সম্বর হ্রদ, এই দেখো এই লাইনটা পাচ্ছি। এই অঞ্চলে অনেক লবণাক্ত হ্রদ দেখা যায়, যেমন সম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, বলেছিলাম এখানে, বললাম এটা গুরুত্বপূর্ণ জায়গা, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক,
তো এই যে এখানে সম্বর হ্রদ মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। মরুভূমির কোনো এক জায়গায় কোনো জায়গায় প্রস্রবণ দেখা যায়। প্রস্রবণ মানে যেখানে জল উঁচে যে ফ্লো এর মতো, ওয়াটার যে ফ্লো করে কোনো একটা জায়গা থেকে জল এরকম বেরিয়ে আসে হাই ফ্লোতে, সেগুলো প্রস্রবণ বলা হয়। প্রস্রবণের জায়গায় ভূমি কিছুটা উর্বর হয়। উর্বর হওয়ার কারণ কি, জল যেইগুলো পড়ে সেই জায়গায় মানে জলাশয় তার সাথে সাথে কিছু খনিজও থাকে, সেই জন্য উর্বর প্রকৃতির হয়। এখানে খেজুর এবং পাম জাতীয় গাছ এবং তৃণভূমি জন্মায়। এই জায়গাকে মরুদ্যান বা ওয়েসিস বলা হয়। এবার এখানে জায়গাগুলো কি কি বলা হয়? বাগার অঞ্চল বলা হয়, যেটা মরুভূমি এবং সমভূমির মধ্যবর্তী অঞ্চলকে বাগার বলা হয়, যেটা বালুকাময় হয়, ঘাসে ঢাকা বালুকাময় হয়। রোহি, যেটা বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত, যেটা পলি দ্বারা উর্বর অঞ্চলকে রোহি বলা হয়। প্রস্তরময় অঞ্চলকে হামদা বলা হয়, একটু আগেই বললাম। ধ্রিয়ান বা থ্রিয়ান, যেটা বললাম যে চলমান বালিয়াড়িগুলোকে ধ্রিয়ান বলা হয়। রান বলা হয় মরুভূমির নিচু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে রান বলা হয়। কচ্ছের রান, রান অফ কচ্ছ এগুলোকে বলা হয়। ধান, দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘকায় হ্রদগুলিকে ধান বলা হয়, যেগুলো বেশিরভাগ সময় শুকনো থাকে। স্যান্ড ডিউন, যেটা অর্ধচন্দ্রাকৃতি বালুর ঢিপিগুলোকে স্যান্ড ডিউন বলা হয়ে থাকে। মরুস্থলী, যেটা সর্বপশ্চিমে অবস্থিত, যেটা বালিকাময় স্থান। মরু কথার অর্থ মৃত আর স্থলী কথার অর্থ দেশ, এই জন্য মরুস্থলীকে মৃতের দেশ বলা হয়। যেখানে মরুভূমির ভয়াল রূপটা পরিস্ফুট হয়েছে, আর এখানে মরুস্থলী এটা নামে পরিচিত। আচ্ছা, লাস্টে এরপরে রয়েছে আমাদের আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, আর তারপরে পশ্চিমঘাট পর্বত, তারপরে সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, উপকূলের সমভূমি অঞ্চল, এগুলো আমাদের রয়েছে। এগুলো আমরা পরের দিন আলোচনা করে নেব, ঠিক আছে? তো তোমরা একটু পড়ে রাখবে, পরের দিন হচ্ছে তোমাদের যে ক্লাস থাকবে তার আগে অবশ্যই যতটা আমি পড়ালাম ততটা অন্তত একটু ভালো করে পড়বে। ওইটা থেকে আমি এমসিকিউ আলোচনা করব, মরুস্থলী পর্যন্ত এতটা যেগুলো আমি এতটা পড়ালাম আজকে এমসিকিউ আলোচনা করব। আর বাকি অংশটা পরের দিন আমি আলোচনা করে দেবো।